স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। পাবনা এবার পেঁয়াজের ভালো ফলন হলেও লোকসানের শঙ্কায় কৃষক। অস্বাভাবিক দরপতনের কারণে উঠছে না উৎপাদন খরচও। এক মাসের মধ্যে কেজি প্রতি কমেছে অন্তত ১০০ টাকা, বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। এই অবস্থার জন্য ভরা মৌসুমে আমদানিকে দায়ী করছেন চাষিরা। দিগন্ত বিস্তৃত পেঁয়াজের ক্ষেত, জমি থেকে মূল কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক। এই চিত্র পেঁয়াজের ভান্ডার হিসেবে পরিচিত পাবনার। জেলার সুজানগর ও চাটমোহর সহ অধিকাংশ উপজেলার কৃষক পেঁয়াজ চাষের উপর নির্ভরশীল। সার, বীজ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবছর বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। ৪০ থেকে ৫০ হাজার টাকার মতন খরচ। এই খরচে কৃষকের কোনো কিছুই লাভ হবে না, এতে আরও কৃষকের লোকসান যাবে। আগে যে দামটা ছিল এই দামটা থাকলে পরে হয়তো আমরা কিছুটা বাঁচার একটা অবস্থা ছিল। খাটনি করতেছে, দাম অল্প পাচ্ছে, অনেক কষ্ট করতেছে, কৃষক তো ক্ষতি হচ্ছে। দেশি পেঁয়াজে ভরপুর পাবনার বিভিন্ন বাজার। পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, আর খুচরা মূল্য সর্বোচ্চ ৫৫ টাকা। অথচ মাসখানেক আগেও দাম ছিল অনেক বেশি। যত কম হবে তত ভোক্তা সন্তুষ্ট, কিন্তু ভোক্তা সন্তুষ্ট হতে গেলে তো আবার কৃষক তো বাঁচতে হবে। ৭,০০০ টাকা বেতন কিনে পেঁয়াজ আপনার ১৪, ১৫, ১৬০০ টাকা আমার বেচতেছে, টাকা উঠতেছে। বর্তমান বাজার টাকা তো আমরা কিনা লাগাবো না আমরা। কৃষি বিভাগ বলছে এবার মৌসুমে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেশি হওয়ায় দাম নিম্নমুখী। আমরা বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং এনবিআর নিয়ে গত সপ্তাহে জুম মিটিং করেছি এবং তারা বলছে যে পেঁয়াজের শুল্ক দ্বিগুণ করবে যাতে করে আমদানিটা কম হয়। তাহলে আমদানি কম হবে বা আমদানি করলে দাম বেশি দামে বিক্রি করতে বাধ্য হবে, তখন কৃষকেরও ভালো দাম পাবে। চলতি মৌসুমে পাবনায় ৫২,৬০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৭,৬৪,০০০ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। ৩৬ বছর আগের স্থাপনাটির যাত্রী ছাউনি, বিশ্রামাগার সহ শৌচাগারের অবস্থাও করুন। পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় যাত্রী শ্রমিকদের দুর্ভোগ চরমে। তবে সমস্যা সমাধানে সাহসে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ১৯৮৮ সালে নির্মাণ করা হয় ভোলা সদরের একমাত্র বাস টার্মিনালটি। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকায় এখানে যাত্রী শ্রমিকদের ভোগান্তির শেষ নেই। সংস্কারের অভাবে খসে পড়েছে টিকিট কাউন্টার ও যাত্রী ছাউনির দেয়ালের আস্তর। বৃষ্টি হলে ছাদ ছুঁয়ে পড়ে পানি। বাধ্য হয়েই যাত্রী ওঠানামা করছে রাস্তায়। একটা ওয়েটিং রুম নেই, দেখেছে ১ ঘন্টা পর পর বাস ছাড়ে। পাবলিক টয়লেট নেই, মহিলাদের অনেক অসুবিধা হয়। ময়লা আবর্জনা জমে ব্যবহার অনুপযোগী যাত্রী ছাউনিটি। নেই বসার জায়গা, পয় নিষ্কাশন ব্যবস্থা, রাতে থাকে না বিদ্যুৎ সংযোগ। শুকনো মৌসুমে কোনোভাবে ব্যবহার করা গেলেও বৃষ্টিতে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আমরা বারবার ভোলা পৌরসভাকে অবগত করানোর পরও তারা কোনো সংস্কারের পদক্ষেপ নেয়নি। যাত্রীরা সাময়িক ভোগান্তি পোহালেও স্থায়ী দুর্ভোগে বাস মালিক ও শ্রমিকরা। খানাখন্দকে পড়ে বিকল হচ্ছে গাড়ি, ক্ষতির মুখে পড়তে হচ্ছে মালিকদের। আমাদের ফাতিপুতি ভেঙে যায় এবং আমরা সর্বপ্রথম যে টিপ দেই এর জন্য বেশি কষ্ট হয়ে যায় গাড়ি এই ডিপুর মধ্যে ঘুরেতে। ভোগান্তি লাঘবে শিগগিরই পদক্ষেপ নেওয়ার দাবি বাস মালিক সমিতির। রেভিনিউ দেওয়া সত্ত্বেও ভোলা পৌরসভা আমাদের এই ডিপুটিকে উন্নয়নের আওতায় না এনে তারা এই আমাদের রেভিনিউটি অন্য খাতে ব্যয় করেছেন। অনতিবিলম্বে আমাদের এই মোস্তফা কামাল বাস টার্মিনালটি কি উন্নয়নের আওতায় এনে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। টার্মিনালটি সংস্কারে একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। পুনর্বাসন, বিশেষ করে পানি নিষ্কাশন এবং সড়ক বাতি, এই বিষয়গুলির জন্য একটি প্রকল্প আমাদের LGCRRP নামক একটা প্রকল্পে আমরা জমা দিয়েছি। আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই এটি অনুমোদিত হবে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে প্রতিদিন ১৬৬টি বাস মিনি বাস জেলার ৭ উপজেলায় প্রায় ১০,০০০-এর বেশি যাত্রী পরিবহন করে। ডিবিসি নিউজ ডেস্ক। মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি জেলে ও নাবিকরা কখনো চিন্তা করেননি তারা এত দ্রুত দেশে ফিরতে পারবেন। প্রায় ১ মাস পর স্বজনদের পেয়ে অনেকেই আবেগে আপ্লুত। অনেকে আবার বলছেন মাছ ধরতে আর কখনোই যাবেন না গভীর সমুদ্রে। দ্রুত ফিরে আসতে পারে কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারের প্রতিও। ফিশিং ট্রলার FV লাইলা 2 এর চিফ অফিসার হুমায়ুন কবির
কখনো ভাবেননি গভীর সাগরে সৃষ্ট এই সংকট কাটিয়ে নিরাপদে ফিরতে পারবেন নিজ দেশে। উৎকণ্ঠা আর শঙ্কা কাটিয়ে প্রায় 1 মাস পর পরিবারকে কাছে পেয়ে আনন্দের রেশ চোখে মুখে। বাবাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা, স্ত্রীর কণ্ঠেও স্বস্তির সুর। অনেক টেনশনে ছিলাম, এখন অনেক হ্যাপি লাগছে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ ফিরাই দিয়েছে। নিশ্চিত ছিলাম না যে আমরা দেশে আসতে পারবো কিনা, বা আসলেও কবে আসতে পারবো। দুটো ছোট ছোট মেয়ে, এদের কথা খুব মনে পড়ছে। নিজ দেশ ও স্বজনদের ছেড়ে কঠিন সময় পার করতে হয়েছে ট্রলারের কর্মচারীদের। অনিশ্চয়তা কাটিয়ে ছেলেকে ফিরে পাওয়াই তাই আত্মহারা এই মা। ডক্টর ইউনূস সাহায্য করছে, সবাই সহযোগিতা করছে, আমি সবার লেগে দোয়া করি, আমিও খুশি আছি। দুর্বিষহ সেই সময়ের কথা তুলে ধরেন 2 ট্রলারের নাবিকরা। 11 থেকে আমাদের বোট ডুবে গেছে। ডুবে যাওয়ার পর আমরা 20 ঘন্টা সাগরে ভাসছি। তারপর আমাদেরকে ইন্ডিয়া নিয়ে নিছে, নিয়ে তার প্রশাসনের আওতায় দিছে। আমাদের দেশের বাইরে ছিলাম, দেশের থেকে দূরে, পরিবার থেকে দূরে। নাবিকরা আতঙ্কিত হলেও তাদের খাবার থেকে শুরু করে আইনি কোনো ঝামেলায় পড়তে হয়নি বলে জানান জাহাজ মালিকরা। ভবিষ্যতে মাছ ধরার ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা বলছেন তারা। ক্রুগুলোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ গঠন না হয়, প্লাস ওনাদের খাবার দাবার সব কিছু সবসময় টেক কেয়ার করে আসছে। ওনাদের কাজের আসলে ওটা ধন্যবাদ দিলেও অনেক কম হবে। আসলে এটা আমাদের জন্য একটা লার্নিং ফার্স্ট টাইম যে আমাদের পুরো অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমরা সবগুলো মালিক পক্ষকে জানিয়ে দিছি যাতে সেফ সাইডে গিয়ে ওনারা ফিশিং করে। গত 9 ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফভি লাইলা 2 ও এফভি মেঘনা 5 নামের 2টি বাংলাদেশি মাছ ধরার নৌযান সহ 78 জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এছাড়া 12 সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া ফিশিং ট্রলার কৌশিকের 12 জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিনকে পেটানোর ঘটনায় পথ হারালেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ। সোমবার স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নগরীর পাঁচলাইশ এলাকায় মারধরের শিকার হন তিনি। পুলিশ বলছে ওসি নিজামের বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই। সোমবার দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি স্কুল থেকে ছেলেকে আনতে গিয়েছিলেন কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন। সেখানে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি, গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ আনেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আলোচনা সমালোচনা শুরু হলে মঙ্গলবার বিকেলে শহীদুল ইসলাম শহীদকে বহিষ্কার করে দল। সকালে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এটা আমরা কোনো প্রকার আমাদের সংগঠন এটা আমরা সাপোর্ট করি না। আপনার রাগ খুব যদি থাকে আপনি মামলা করবেন, আপনি আইনের আশ্রয় নেবেন। দেশের সরকার আছে, আইন আছে, ওনারা ব্যবস্থা নেবেন। পুলিশ বলছে নিজামুদ্দিনের বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই। এদিকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনিভাবে মোকাবিলা করার পরামর্শের পাশাপাশি নিজামুদ্দিন কোনো অভিযোগ দিলেও তা খতিয়ে দেখবে সিএমপি। বৈষম্য বিরোধী আন্দোলনে সংক্রান্ত যে মামলাগুলো রুজু হয়েছে সেই সকল মামলা আমরা দেখেছি তার কোনো নাম নেই। রাজনৈতিকভাবে সে কোনো অপেশাদারিত্বমূলক কাজ করে থাকে তার ক্ষমতাকালীন সময়ে কেউ যদি লিখিত অভিযোগ দেয় বা কোনো ধরনের অভিযোগ করে সেটা আমাদের ডিপার্টমেন্টাল সিস্টেম রয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং রয়েছে, তদন্ত সাপেক্ষে সেখানে তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা নেওয়া হয়ে থাকে। পুলিশ কর্মকর্তা নিজামুদ্দিন চট্টগ্রামের কোতোয়ালি, বাকলিয়া, পটিয়া থানা ও সবশেষ তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রেস কাউন্সিল একটি অকার্যকর প্রতিষ্ঠান, এটি বিলোপ করে নতুন প্রতিষ্ঠান তৈরি করা দরকার বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, গত 1.5 দশকে সংবাদ মাধ্যমের নৈরাজ্য তৈরি হয়েছে। বিগত সময়ে গণমাধ্যমের মালিকরা ওয়েস্টবোর্ড বাস্তবায়ন না করলেও সুবিধা নিয়েছে। এছাড়াও নীতিমালা না মেনে সংবাদপত্র ও টেলিভিশনের অনুমোদন দিয়েছে তারা বলেও মন্তব্য করেন তিনি। সভায় 3 জেলার অন্তত 75 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকরা অর্থনৈতিক, চাকরিসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
বর্ষায় হাওরের সমুদ্রের মতো ঢেউ আর শীতের সবুজের সমারোহ। দুই ঋতুতে দুই রকম সৌন্দর্য থাকলেও পর্যটকরা ঘুরতে আসেন শুধু বর্ষায়। মৌসুমের এই সময়টাতে পর্যটন খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ জীবিকার তাগিদে করেছেন পেশা পরিবর্তন। কেউ যুক্ত হয়েছেন কৃষিকাজে, কেউ বা চলে গেছেন শহরে। হাওরের জেলা সুনামগঞ্জ। বর্ষায় বিশাল জলরাশি ও শুষ্ক মৌসুমে দেখা যায় সবুজের সমারোহ, সঙ্গে দেখা মেলে অতিথি পাখি। বর্ষা মৌসুমে হাওরের অনিন্দ সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক আগমন হলেও শীত মৌসুমে চলছে পর্যটক খরা। অনেকে পেশা পরিবর্তন করে যোগ দিয়েছেন অন্য কাজে, জীবিকার তাগিদে ছেড়েছেন এলাকা। পর্যটক না আসাতে দেখা যাইতেছে যে আমরা নৌকা শ্রমিক যারা আছি তারা নৌকার থেকে একটু বিরত নিতেছি। যে আমাদের ব্যবসাটা হয় 3 মাস, এখন 3 মাস করতে গিয়ে আর বাকি প্রায় 8-9 মাস ভারী ঘাটে নৌকা বান্ধা রাখতে হয়। এমন তো কাল আসলে সিজন কমে যায়, লোকজন যারা মনে করেন নৌকা চালায় তারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়। তখন তো ইনকাম নাই, একবারে নাই বলতে, অনেক নৌকা ঘাটে বান্ধা, অনেক মানুষ চলে গেছে কৃষি কাজে, অনেক মানুষ গার্মেন্টস চলে গেছে। হাওরে পানি না থাকলেও নদীপথে যাওয়া যায় টাঙ্গুয়ার হাওর সহ অন্যান্য স্পটগুলোতে। দেখা যায় অতিথি পাখি, হিজল করচের সবুজ বাগ, গরুর পাল ও কান্দা সহ হাওরের অন্যরকম সৌন্দর্য। এগুলো প্রচারে গুরুত্ব না পাওয়াকেই দুষছেন সংশ্লিষ্টরা। বর্ষাকাল ছাড়াও এটা আপনার শুকনা মৌসুমে সৌন্দর্য অনেক বেশি। সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে যেগুলা অনেক সুন্দর এবং দেখলে মনোমুগ্ধকর। তবে শীতে অতিথি পাখির নিরাপদ অবস্থানের জন্য পর্যটন সীমিত করার পক্ষে উপজেলা প্রশাসন। টাঙ্গুয়ার হাওরকে যতটুকু সংরক্ষণ রাখা যাবে ততই কিন্তু পাখি আসবে, ততই নিরাপদ হবে। যত পর্যটককে আকর্ষণ করার চেষ্টা করবেন তত কিন্তু পাখিরা দূরে সরে যাবে, পর্যটক ঢুকবে, পাখিরা দূরে সরে যাবে। হাওরাঞ্চল সুরক্ষা করে পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে সরকার, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের করটিয়া বাজারে আগুনে পুড়ে গেছে 3টি দোকান, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার রাত 10টার দিকে স্থানীয়রা করটিয়া বাজারে কয়েকটি দোকানে আগুন দেখতে পায়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে জানিয়েছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া। বরিশালে অফিস আদালত সবই চলছে ব্রিটিশ আমলে তৈরি ইট চুন সুরকির লাল দালানগুলোতে। এসব ভবন ব্যবহার হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসা হিসেবেও। এইগুলোর নির্মাণশৈলী যে কাউকে মুগ্ধ করে। দালানগুলো অতিরিক্ত তাপমাত্রা সহনীয়, তীব্র শীতে লাগে না ঠান্ডা। ভবনগুলোর ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় মেরামতের দাবি স্থানীয়দের। বাংলাদেশে তৈরি ইতিহাসের প্রথম প্রশাসনিক কার্যালয় কালেক্টরেট ভবন। 200 বছর আগে 1821 সালে নির্মিত হয় এটি। 2005 সালে সংস্কার করে এটিকে করা হয় বরিশাল বিভাগীয় জাদুঘর। একই সময় তৈরি হয় জেলা পরিষদ ভবনটিও। এছাড়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কাজ চলে আসছে ব্রিটিশ আমলের এই ভবনগুলোতে। বিনোদন কেন্দ্র, টাউন হল এবং 140 বছরের পুরনো বিএম স্কুলও চলছে চুনসুরকির ভবনে। এভাবেই কাজে লাগছে নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দালানগুলো। জেলা স্কুল আধুনিক ছিল তখনকার সময়, যখন তৈরি করছে বিভিন্ন সময় সংস্কার কাজ করা হয়েছে। ভবনটি দক্ষিণমুখী, এখানে কাজ করা অত্যন্ত আনন্দদায়ক। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতেই সরকারি বিএম কলেজের ব্রিটিশ আমলের ভবনটি ভেঙে একই আদলে তৈরি করা হয় নতুন ভবন। এখনও দেখতে মনে হয় যেন এখন এটা সর্বাধুনিক একটা ভবন। 140 বছরে কত ঝড় ঝাপটা, বন্যা, এর ফলে এখন কিছুটা তো এর জরাজীর্ণতা আসছে। আধুনিক একটা স্টাইলে করতে পারতেন, কিন্তু উনি না করেন। উনি যেহেতু ইতিহাস ঐতিহ্যের প্রতি মানে শ্রদ্ধাশীল হয়ে এই ভবনটি আগের সেই কাঠামোটি রেখেছেন। দরকারি সংস্কারই পারে এসব ভবনের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে, বললেন এই সাংবাদিক। এখনও এই ভবনগুলোর কিন্তু ব্যবহার উপযোগিতা রয়েছে এবং এই ভবনগুলো ঘিরেই বরিশালে কিন্তু অনেক ধরনের কার্যক্রম পরিচালিত হয় এবং অন্যান্য অনেক ভবনই কিন্তু
এখন এটিকে এই ধরনের সংরক্ষণ করা উচিত বলে আমরা মনে করি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনের নির্মাণশৈলীর কারণে এসব দালানে প্রয়োজন হয় না শীততাপ নিয়ন্ত্রণের। এখন আমাদের মতো আধুনিকতার ছোঁয়া তখন লাগেনি। এখন যেমন আমরা এসির উপরে নির্ভরশীল, আমরা সব কিছুর উপর নির্ভরশীল, তখন তারা কিন্তু ওয়েদার দিকটাও খুব খেয়াল রাখতো। ন্যাচারাল যে আমাদের আলো এবং বাতাস, এইটা কিভাবে এটা নিয়ে কাজ করা যায়, তারা এই নিয়ে চিন্তা করত। ব্যবহারের উপযোগী থাকতেই ভবনগুলো তাড়াতাড়ি সংস্কারের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।